থেকে এক্সটেন্ড করে আরো মহৎ পরিকল্পনা আগাচ্ছি। আমাদের আপনারা ইতিমধ্যে ঘোষণা করেছে 5ই আগস্ট আমাদের শহীদ মার্চ, তার পরবর্তীতে 6ই আগস্ট থেকে আমরা 6ই সেপ্টেম্বর থেকে আমরা সারা দেশে বিভাগীয় সফর শুরু করবো। আমাদের প্রত্যেকটি বিভাগে টিম ভিত্তিক আমরা আমাদের এই মানুষজনকে সুসংগঠিত করার চেষ্টা করবো। তাদের ছোট কিছু নীতিমালা থাকবে, এরা এই নীতিমালার বাইরে গিয়ে কোনো কাজ করবে না। হ্যাঁ, আমরা বিভাগীয় সফর করবো। আমাদের টিমগুলো আমাদের জনমত মানুষের কি বলতে চাচ্ছে, তাদের ভাষা কি, সেটা আমরা শোনার চেষ্টা করবো। আপনারা দেখছেন আমরা এই পুরো ওপেনে যে জিনিসটি করার চেষ্টা করছি, আমরা যেমন একসাথে জনমত তৈরি করার চেষ্টা করছি, অন্যদিকে জনগণের যে ভাষা, সেই ভাষাকে রূপান্তর করার চেষ্টা করছি। মূলত আমি বলতে চাচ্ছি, জনগণ যেটা চাচ্ছে আমরা সেটাই করার চেষ্টা করছি। আপনারা দেখবেন যেদিন আমরা এক দফা ঘোষণা দিব, সেদিন কিন্তু আমাদের ঘোষণার আগে সবাই এক হাতে তুলেছিল। তার মানে আমি বুঝাতে চাচ্ছি, জনগণ যেটা চায় সেটা আগামী বাংলাদেশ হবে। আর আমরা একটি মিডিয়েটর হব। মিডিয়েটর বলতে বোঝাচ্ছি আমরা জনগণ থেকে কথা শুনবো, এই কথাগুলোকে অ্যাকুমুলেট করে সেটাই সোসাইটিতে বাস্তবায়ন করার জন্য ছুড়ে দিব। আমরা মনে করছি যে বাংলাদেশের মানুষ সেটা বাস্তবায়নে সহযোগিতা করবে এবং বাংলাদেশের মানুষের সত্যি অর্থে সেটাকে বাস্তবায়ন করবে। তো আমাদের 6ই সেপ্টেম্বর থেকে মূলত যে কর্মসূচি শুরু হবে সেটি হচ্ছে বিভাগীয় সফর এবং জেলা ভিত্তিক সফর। সেখানে আমরা বিভাগীয় ও জেলা পর্যায়ে যারা আমাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্ররা যোগ দিয়েছিলেন সকলের কথা শুনবো, সকলকে সুসংগঠিত করার চেষ্টা করব এবং সুনির্দিষ্ট কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবো। যেমন আমরা অনেক জায়গায় দেখেছি যে সমন্বয় পরিষদ অনেক ধরনের দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছে, সিন্ডিকেটের সাথে জড়িয়ে যাচ্ছে। সত্যিকার অর্থে আমি আবার স্পষ্ট করতে চাই, আমরা বারবার স্পষ্ট করেছি, আমাদের শুধুমাত্র কয়েকটি কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এরকম অল্প কয়েকটা কমিটি শুধু আমরা অথরাইজ করেছি। এর বাইরে আমরা আসলে কোনো সেরকম কমিটি দিই, জেলা ভিত্তিক আমরা কোনো কমিটি দিই নাই বলতে। তো যারা এরকম জেলা ভিত্তিক বা এলাকা ভিত্তিক সমন্বয় পরিচিতি এইসব সাথে জড়িত হচ্ছে, তারা আমরা মনে করছি তারা আমাদের লোক না, তারা আসলে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজ করছে। তো কেউ যদি কোথাও এই ধরনের হীন পরিচয় দিয়ে বা হীন কাজ করার জন্য আমাদের পরিচয় ব্যবহার করে, তাদেরকে আপনারা সতর্ক করে দিবেন এবং চেষ্টা করবেন যে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য। আর সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করবো এই বিষয়টি যাতে সুস্পষ্টভাবে একটু প্রচার না করা হয়। আসলে দেশবাসী অনেক সময় আমাদেরকে ভুল বুঝতে পারে, কিন্তু সত্যিকার অর্থে যারা এই আজকে চেয়ারে বসে আছে বা যারা এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ছিল বা অপরাধ, তারা কেউ আসলে এইসবের সাথে জড়িত না। আমরা একটি ঘটনা দেখেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহসমন্বয় করেছে একজন দুর্ব্যবহার করতে। সে আসলে পূর্বে চাকরি করতো, আমরা যেটা শুনছি, এবং হচ্ছে সে আমাদের কোনো অথরাইজ কেউ না, শুধু পরিচয়টি ব্যবহার করছে। তো সবকিছু মিলিয়ে সবাইকে যে তথ্যটি দিতে চাচ্ছি সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন করে সারা দেশে পুনর্গঠিত হবে এবং সেটি খুব সিস্টেমেটিক্যালি পুনর্গঠন হবে। তাদের প্রধান কাজ এখন হচ্ছে কেন পুনর্গঠন হবে, একটা প্রশ্ন কেন কেন ওয়াই। তাদের প্রধান কাজ হচ্ছে চাঁদাবাজি, সিন্ডিকেট, দখলদারি, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া। এবং আমরা 5ই আগস্টে এই যে সহস্রাধিক জীবন এবং লক্ষাধিক আহতের বিনিময়ে একটি নতুন স্বাধীনতা পেয়েছি, যে নতুন বিপ্লব করেছি, সেই নতুন বিপ্লবকে রক্ষার লক্ষ্যে তারা কাজ করে যাবে। আর মূলত এটাই আমাদের মূল প্রতিরোধ। আমি আবার বলছি, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি প্রতিরোধ এবং বিপ্লব রক্ষার লক্ষ্যে আমাদের এই নতুন কর্ম পরিকল্পনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের প্রত্যেকটি জেলা উপজেলায় এই লক্ষ্যে কাজ করে যাবে। ধন্যবাদ সবাই। আচ্ছা, একটু আমাদের হচ্ছে স্বাস্থ্য নিয়ে একটু ব্রিফ আছে। এই কমিটিতে আমাদের লোকজন সম্পর্ক তারে সে তার জায়গা থেকে আমাদের এই ব্রিফ দিবেন, কারণ বেশ কিছু জিনিস আসলে ক্লিয়ারিফিকেশনের প্রয়োজন আছে। আমাদের 5ই আগস্ট বিজয় পর্বটি সবচেয়ে এবং আমাদের যারা আহত আছেন তাদের তথ্য, সঠিক তথ্য বের করে আনা এবং তাদেরকে যথাযথ মর্যাদা সহ তাদের ক্ষতিপূরণ দেওয়া এবং তাদের আর্থিক সহায়তা প্রয়োজন হলে সেগুলো দেওয়া। সেই বিষয়টি নিয়ে জনগণের দুরকম প্রত্যাশা ছিল। 1, সরকার এগিয়ে আসুন। 2, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এগিয়ে আসুন। জনগণের যেই আশাটি ছিল তার ভিত্তি হলো এই মানুষগুলো আমাদের জন্য
আমাদের ডাকে সাড়া দিয়ে এসে পুলিশের গুলি খেয়েছেন, বিজেপি র্যাবের গুলি খেয়েছেন, আর্মির গুলি খেয়েছেন, তারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন। সুতরাং তাদের দায়িত্ব নেওয়া আমাদের প্রয়োজন। এই বিষয়টিকে আমরা স্পষ্টভাবে আগেও বলেছি যে বিগত যে সরকার ছিল তারা গুলি করেছে, বিগত যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তারা তাদেরকে আহত করেছে। তো আমরা যখন নতুন সরকার পেলাম, আহত এবং শহীদদের দায়িত্ব নেওয়ার প্রধান দায়িত্ব ছিল সরকারের, আমাদের নয়। এই কারণে আমরা যেটি চেয়েছি সেটি হচ্ছে সরকার, এটি কোনো রাষ্ট্রীয়ভাবে চলতে পারে না যে সকল দায়িত্ব ছাত্ররা নিবে, সকল কিছু ছাত্ররা চালাবে। আমরা চেয়েছি সরকার যাতে তাদের যথাযথ মর্যাদা প্রদান করে, তাতে সঠিক তালিকাটি প্রণয়ন করে এবং প্রকাশ করে। সেই বিষয়ে সহযোগিতার জন্য আমাদের একটি কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় কমিটি করা হয় এবং আমরা এখন পর্যন্ত গভর্নমেন্টের সাথে কোলাবোরেশনের মাধ্যমে আমরা ডেটা কালেকশন করছি গভর্নমেন্ট এবং প্রাইভেট হসপিটাল থেকে। আপনাদেরকে আগেও জানিয়েছিলাম, এখন পর্যন্ত আমাদের আপডেট সেটি আমি দিয়ে দেবো। সেটি হচ্ছে এখন পর্যন্ত আমাদের কাছে টোটাল কেস এসেছে আহত 17,926টি, তার মধ্যে গভর্নমেন্ট হসপিটাল থেকে এসেছে 15,542। বলতে পারেন যে প্রাইভেট হসপিটাল থেকে কেস কম কেন? তার প্রধান কারণ হচ্ছে প্রাইভেট হসপিটালগুলো এতকাল যাবত সরকারকে কোনো রকম তথ্য দিয়ে সহায়তা করতো না। এই কারণে তাদেরকে নতুন করে ম্যানুয়াল দিয়ে ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে তাদের হচ্ছে লজিস্টিক্স এর মাধ্যমে নতুন করে তাদেরকে প্রস্তুত করা লাগছে, যার জন্য আমাদের কিছুটা সময় লেগে যাচ্ছে। আমি আরো বিস্তারিত দিয়ে দিই। আউটডোর কেস আছে 10,739, ইনডোর কেস 6,748 এবং ব্রড ডেড যাদেরকে মৃত অবস্থায় হসপিটালে আনা হয়েছিল তাদের সংখ্যা মেডিকেলি ভেরিফাইড 439 এবং টোটাল ডেথ হচ্ছে 617। এর মধ্যে ডিসেবিলিটি যারা অঙ্গহানি হয়েছেন, সম্পূর্ণরূপে পা বা হাত হারিয়েছেন, তাদের সংখ্যা 201 এখন পর্যন্ত সরকারি হিসাব মতে। তবে এখানে আমাদের কিছু বলার আছে। প্রথম কথা হচ্ছে এখানে অনেক নিখোঁজ মানুষ আছেন, তাদের নিখোঁজদের জন্য আমরা একটা আলাদা ডেটাবেস প্রস্তুত করছি, আশা করি আজকে বা কালকের মধ্যে লাইভ হবে। দ্বিতীয়ত, সরকারি এর আগে যে গুন্ডা, ছাত্রলীগের গুন্ডা পান্ডারা, যুবলীগ আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা জোর করে হসপিটাল থেকে আহত নিহতদেরকে বের করা হয়েছে, ডেটাবেস নষ্ট করা হয়েছে, তথ্য গায়েব করে দেওয়া হয়েছে। এই বিষয়ে শুধু তারাই জড়িত ছিলেন না, স্বয়ং দুর্ভাগ্যজনকভাবে বলতে হচ্ছে ডাক্তার, হসপিটালের ডিরেক্টররা পর্যন্ত জড়িত ছিলেন। তাদের অভিযোগ আমাদের কাছে আছে, আমরা এগুলো সরকারের কাছে দিচ্ছি, তদন্ত সাপেক্ষে আমরা তাদের সরকার ব্যবস্থা নিয়ে আমরা সেই বিষয়ে আমরা আমাদের দাবি দেওয়া জানাবো। আর একটি বিষয় বলতে চাই, যাদের হচ্ছে যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে কেসগুলো যারা আমাদের অফিসিয়াল লিস্টে আসছে না তাদেরকে আমরা কিভাবে ইনক্লুড করবো, এই বিষয়ে আমরা দুইটা সরকারিভাবে একটা ব্যবস্থাপনা করেছি। সেটি হচ্ছে প্রত্যেকটি উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায় থেকে 3 ধাপে তথ্য নেওয়া হবে, ভেরিফিকেশন করা হবে। অর্থাৎ প্রতিটি উপজেলায় কিন্তু একটা বিএসএফ পিও আছে, যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার কাছে কি আপনি তথ্য দিতে পারবেন যে আমার অমুক শহীদ হয়েছেন বা আমার পরিবারের আহত হয়েছিলেন, কিন্তু ভয়ে আমরা হসপিটালে যেতে পারিনি, গিয়েছি কিন্তু নাম পরিবর্তন করা হয়েছে, অন্য নাম দেওয়া হয়েছে, ফেক মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, আপনারা তথ্যগুলো দিতে পারবেন, তারা ভেরিফিকেশন করবেন। দ্বিতীয়ত হচ্ছে আমরা একটি সেন্ট্রাল ডেটাবেস আমাদের পক্ষ থেকেও করব। এছাড়া বিভিন্ন এনজিওর যে তথ্য আমরা কালেক্ট করেছি সেগুলো আমরা হচ্ছে ভেরিফিকেশনের মাধ্যমে মন্ত্রণালয়ের কাছে দিচ্ছি এবং সেগুলো তারা ইনক্লুড করছে। এখনো সেটি অফিসিয়াল লিস্টে যুক্ত করা হয়নি। 3 নম্বর বিষয়টা হচ্ছে অঙ্গহানি যাদের হয়েছে তাদের বিষয়ে স্পেশাল কেয়ার প্রয়োজন, যাদের রিহ্যাবিলিটেশন প্রয়োজন, সেই বিষয়ে সরকার এখন পর্যন্ত কি ব্যবস্থা গ্রহণ করেছে। অঙ্গহানির ব্যাপারটি আমরা মন্ত্রণালয়ের লোকজন আমার সঙ্গে এবং বিভিন্ন এনজিও এবং ওষুধ শিল্প সমিতির সাথে বৈঠক করে যে বিষয়টি আমরা একটি ডিসিশনে এসেছি সেটি হচ্ছে যাদের প্রোস্থেটিক্স দরকার, যাদের বিভিন্ন লিঙ্কস প্রয়োজন, তাদেরকে বিভিন্ন এনজিও এবং বিদেশি সংস্থাগুলো একদম উন্নত মানের মানে অতি আধুনিক যে প্রোস্থেটিক্স আছে সেগুলো তারা প্রোভাইড করতে চেয়েছেন এবং আমরা একটি চুক্তির মাধ্যমে এগুলো ফাইনালাইজ করার প্রক্রিয়ার মধ্যে আছি। বাংলাদেশের ব্র্যান্ড কে উল্লেখ করতে হচ্ছে, তারা আগ্রহ জানিয়েছেন, জার্মানি থেকে তারা প্রস্তুতিক্স আনবেন। চায়নার একটি প্রতিনিধি দল আমাদের সঙ্গে দেখা করেছেন, আলোচনা করেছেন, তারা বলেছেন যে তারা প্রস্তুতিক্স দিবেন আধুনিক এবং আমরা চাচ্ছি দেওয়ার মধ্যে যেন শেষটা না হয়ে যায়। আমরা চাই যে কারণ এদের একটা দীর্ঘ সময়, লম্বা সময় পর্যন্ত কিন্তু তাদের হচ্ছে এই মেইনটেনেন্সের প্রয়োজন হবে, চেঞ্জ করার প্রয়োজন হবে, একটি চুক্তির মাধ্যমে যে তারা 5 বছর কিংবা 10 বছর তাদেরকে সার্ভিস দিয়ে যাবেন, যাতে তারা একটু কোনো এবং এরপর তাদেরকে রিহ্যাবিলিটেশন প্রয়োজন, যারা চোখ হারিয়েছেন তাদের বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে তাদের পুনর্বাসনের কথা আমরা বলেছি। চক্ষু
সবচেয়ে ইম্পর্টেন্ট যে কেসগুলো যা আমাদেরকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় আপনার চিকিৎসা করা কঠিন মনে হচ্ছে, তাদের মধ্যে দুইটা, একটা হচ্ছে যাদের চোখে গুলি আছে, চোখ হারাচ্ছেন, হয়তো মানে গুলি ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। আরেকটি হচ্ছে যারা অর্থোপেডিক্সে, অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেক উন্নত চিকিৎসা ছাড়া যারা হচ্ছে অঙ্গহানি হয়ে যাবেন, হাঁটতে পারবেন না, হাত পা হারাবেন, তাদেরকে আমরা বিদেশে রেফার করার একটি বিষয়, এই বিষয়টিতেও আমাদেরকে সাহায্য করছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং বিশেষ করে সতেজা ফাউন্ডেশন, রেনাটা ফার্মাসিউটিক্যাল, তারা এই বিষয়টিতে আমাদেরকে হেল্প করছেন। আমরা এখন এই মুহূর্তে 7টি এমন কেস নিয়ে কাজ করছি, যাদেরকে আমরা বাইরে পাঠানো, সিঙ্গাপুর এবং হচ্ছে থাইল্যান্ড, ব্যাংককে পাঠানোর প্রক্রিয়ার মধ্যে আছি অতীত। আরেকটি বিষয় আমরা বলতে চাই, সেটি হচ্ছে সারা দেশে হসপিটালগুলোতে সমন্বয় পরিচয় দিয়ে ডাক্তারদের সাথে যে অযোগ্য করা হয়েছে, লিস্ট করা, এই সকল বিষয় আগে করেছে। আবারও বলছি, আমাদের এই স্বাস্থ্য কমিটির পক্ষ থেকে দেশব্যাপী একটি ভলান্টিয়ার কমিটি প্রণয়ন করা হয়েছে। কিছুটা ভেরিফিকেশনের জন্য আমরা সময় নিচ্ছি, কারণ যাকে তাকে আমরা দায়িত্ব দিতে পারি না। এই লিস্টটি আমাদের যে অনগোয়িং লিস্ট, সেটি মন্ত্রণালয়ের কাছে আছে। এটি ফাইনালাইজ হলে মন্ত্রণালয়ের প্রত্যেকটা উপজেলায় পাঠিয়ে দিবে, প্রত্যেকটা সদর হাসপাতালে পাঠিয়ে দিবে। এই মানুষগুলো হচ্ছে তাদের তথ্য নিবে, বিশেষ করে যাদের তথ্য আসেনি, আমি আগেও বললাম বিসির যে তথ্যগুলো, সেই তথ্যগুলো এন্ট্রি করার ক্ষেত্রে তারা হেল্প করবে এবং দেশবাসীর কাছে আমাদের আবেদন থাকবে তাদের কন্ট্যাক্ট নাম্বার সহ আমরা পাঠিয়ে করবো, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। প্রত্যেক জেলায় যে মানুষগুলো আছেন, যে তারা যে কোনো তথ্য তাদের কাছে দিতে চান, আহত বা নিহত, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর কি বিষয় সর্বশেষ জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে জুলাই বিপ্লবে আমাদের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আমরা জানি 71 যারা শহীদ হয়েছিলেন তাদের জন্য আমরা বিভিন্ন মেমোরিয়াল তৈরি করেছি, স্মৃতিসৌধ বানিয়েছি, শহীদ মিনার বানিয়েছি। কিন্তু এই যে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ আমাদের হয়ে গেল, তাদের জন্য আমরা হচ্ছে আমাদের এই স্বাস্থ্য কমিটির পক্ষ থেকে আহ্বান জানিয়েছি, তাদের জন্য তাদেরকে তো রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবেই ভেরিফিকেশনের পর, তাছাড়াও তাদের জন্য আমরা মেমোরিয়াল তৈরি করার আবেদন জানিয়েছি এবং সেই বিষয়টি নিয়ে আমাদের আশ্বাস দেওয়া হচ্ছে এই ব্যবস্থাপনা নেওয়া হবে। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। দুটি প্রশ্ন আছে। একটি হচ্ছে আপনারা বলছেন যে যেটি আপনারা আগামী দিনের রূপরেখা নিয়ে আপনারা 6 আগস্ট সারা দেশে সেটা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, নাকি আপনারা অন্য কোনো রাজনৈতিক ফরমেশনের দিকে যাচ্ছেন? এটি একটি। আরেকটি প্রশ্ন হচ্ছে যে গত 16 বছরে আমাদের 3টি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোতে আসলে মানুষ ভোট দিতে পারেনি। তো নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে অথবা নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর বিষয়ে একটি নির্বাচনী ব্যবস্থার বিষয়ে কি আপনারা কোনো আলোচনা এখন করেছেন? তো সেসব অপরাধ ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং পাশাপাশি যে জুলাই বিপ্লব সেটাকে রক্ষা করার জন্য আমরা সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সুসংগঠিত করে যাবো। আমার কাছে মনে হয় ওনার প্রশ্ন। আর যে দ্বিতীয় প্রশ্নটি অবশ্যই এই যে শেখ হাসিনা ফ্যাসিলিটি সিস্টেম করেছে, সেখানে বাংলাদেশের বিগত কয়েকটি নির্বাচন সুষ্ঠু হয়নি আমরা মনে করছি। 24 নির্বাচন, আগামী নির্বাচন, 8 নির্বাচন, তো সবকিছু মিলিয়ে আমাদের পক্ষ থেকেও আমরা একটি স্বাধীন নির্বাচন কমিশনের জন্য আমরা সবসময় বলে যাবো, কাজ করে যাবো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য তারা পরিকল্পনা বা সংকল্প করবে। একটা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের মানুষ প্রত্যেকটা সেক্টরে আমি একটা প্রশ্ন রাখছি গণমাধ্যমের কাছে। আপনারা তো আমাদেরকে প্রশ্ন করেন, আমাদেরকে প্রশ্ন করার চর্চা থেকে আমরা থাকতে যাচ্ছি। এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা জনগণের কাছে জানতে চান যে আমাদেরকে বিভিন্নভাবে কত থেকে রাজনৈতিক দল করবো কিনা, সেটা নিয়ে নিউজও হয়েছে যে আপনাকে রাজনৈতিক দল করছে, কত তারিখে আপনাদের নিউজ হয়েছে, কোথাও সেই আলাপটা হচ্ছে এখন করা হচ্ছে। আপনারা জনগণকে একটু কাজে প্রশ্ন করেন যে তারা রাজনৈতিক দল চায়, তারা চায় কিনা এই দীপিকাজনের যে রাজনীতির যে ট্রেন্ড ছিল সেই দিকে তারা মুক্তি পেতে চায় কিনা। কারণ আমরা দেখেছি ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজ করাপশন।
অর্থাৎ গত 16 বছর একজন কারাপশন করেছে একটা নামে। আপনার ঢাকায় আপনার পরিবর্তন হয়েছে, ঢাকায় পোস্টারের জায়গায় পোস্টার আছে, ছবিগুলো চেঞ্জ হয়েছে, তাই না? একটা প্যাটার্নটা দেখেন সেম প্যাটার্নে আছে, 3টা ছবি, 2টা ছবি, নিচের ছবি, উপরে ফিক্স ছবি, 2 নম্বরে যে প্যাটার্ন সে হচ্ছে এ, আর নিচে হচ্ছে যে ওইটা চায়। মানে এই প্যাটার্ন কিন্তু সেম আছে। আমি এই প্যাটার্নটা কবে প্যাটার্ন, এটা হচ্ছে যে প্যাটার্নের বিরুদ্ধে হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখন আমরা রাজনীতির দল করছি কিনা সেই প্রশ্নকে আপাতত আপনাদের কাছে অনুরোধ করবো, আমাদেরকে না করে আপনারা জনগণের কাছে জানতে চান তারা এই ব্যানারের পরিবর্তন চায় কিনা, এই সিস্টেমের পরিবর্তন চায় কিনা, এবং এই সিস্টেমের পরিবর্তনের জন্য তারা নতুন রাজনৈতিক দল চায় কিনা, জনগণকে প্রশ্ন করুন, জনগণ নির্ধারণ করবে। বাকি কিন্তু বলে দিয়েছে আমরা জনগণের ভাষাকে রূপান্তর করে জনগণের সিম্বলটা, যে সিম্বলটা দেখায় সেটাকে আমরা ভাষায় রূপান্তর করি। জনগণ যদি চায় তাহলে কি আপনারা রাজনৈতিক দল গঠন করবেন? যদি জনগণ চায়, আমরা সারা দেশে যে বিভাগীয় সফর জেলা ভিত্তিক সফর করবো, কিন্তু আমরা জনগণের জনগণের কথা আছে সেটা আমরা খুবই প্র্যাকটিক্যালি এবং সামনাসামনি ভাবে বলবো। জনগণের চাওয়ার ভিত্তিতে আমরা আমাদের সিদ্ধান্ত নিব, আমাদের কাজ জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে সোসাইটিতে পরিবর্তন করা, রাষ্ট্রীয় পরিবর্তন করা। আসলে আমার পছন্দ পেয়েছে পরবর্তী আপনারা বলছেন যে প্রত্যেকটা সেক্টরে সংস্কার চাই, কিন্তু বর্তমানে এতদিন পরেও দৃশ্যমান কোনো সংস্কার দেখা যাচ্ছে না। তো এক্ষেত্রে মানে কি পদক্ষেপ হবে? কতদিন হলো? মানে কতদিন বলতে এটা যদি এফেক্টিভ ভাবে দ্রুত না হয় তাহলে হচ্ছে কি একটা জিনিস আপনাদেরকে জাস্ট স্পষ্ট করে দেব, বিগত 16 বছরে আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশে যে ক্ষতিটা করেছে এটা আসলে আমাদের সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে। এই কথাটা যদি বলি এটা একটা সারফেস লেভেলের কথা। আপনাকে যদি প্রশ্ন করা হয় এই সিস্টেমগুলো কাদের দ্বারা পরিচালিত হতো, এই সিস্টেমগুলো এই দেশের মানুষ দ্বারা পরিচালিত হতো। তার মানে এই মানুষগুলো দ্বারা ওই সিস্টেমগুলো করাপ্টেড হয়েছে, নষ্ট হয়েছে। আলটিমেটলি নষ্ট কি হয়েছে? মানুষের ওই মনস্তত্ত্বগুলো নষ্ট হয়েছে, চিন্তা, চেতনা, অভ্যাস বা বিভিন্ন ক্যারেক্টার এগুলোর পরিবর্তন হচ্ছে। তো আলটিমেটলি এই যে 16 বছরের যে ক্ষতিটা, সবার মনস্তাত্ত্বিক যে ফেসিজমের যে একটা জায়গা তৈরি হয়েছে অধিকাংশ মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, এই মানুষগুলোকে আবার রেকটিফাই করে তাদের অভ্যাসগত আচারগত পরিবর্তন করে যখন সামগ্রিকভাবে আপনি একটি সিস্টেমের পরিবর্তন ঘটাতে যাবেন, তখন 16 বছর না লাগলেও তার অর্থে 3/4 ভাগের 1 সময় আপনার অবশ্যই লাগবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো মেট্রো রেল, এগুলো পদ্মা সেতু না যেগুলো আপনি চোখ দিয়ে দেখতে পাবেন। এই ক্ষতিগুলো এমন অবস্তুগত অদৃশ্য ক্ষতি, যেই ক্ষতিগুলো চোখে দেখা যায় না, কিন্তু এগুলোর ইম্প্যাক্ট অনেক বেশি, অনেক দীর্ঘমেয়াদী। সেই জায়গা থেকে এই ক্ষতিগুলো বের হয়ে আসার জন্য আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জায়গা থেকে নিজেকে সংশোধন প্রয়োজন। আমি যদি সংশোধন হই, ধীরে ধীরে আমার সাথে থাকা ছোট ছোট সিস্টেম, পরিবার হোক, সমাজ হোক, একটি বড় কোম্পানি হোক, একটি রাষ্ট্র, দিন শেষে পুরোটাই ধীরে ধীরে সংশোধন হবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা সরকারের কাছে জানাবো যে সরকারের যে জিনিসগুলো যত দ্রুত সংশোধন করা সম্ভব তারা যেন সেই পদক্ষেপগুলো নেন, এবং আমরা প্রত্যেকটি মানুষকে তাদের জায়গা থেকে অনুরোধ করবো আপনারা ব্যক্তিগতভাবে ওই অভ্যাসগুলো থেকে চাঁদা দেওয়া, ঘুষ দেওয়া, বিভিন্ন জায়গা থেকে সুদে অংশগ্রহণ করা, লাইন ভেঙে সামনে যাওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করা, এই যে প্রত্যেকটি জায়গায় আপনি যেটি করতেন, নিজের কিছু সুবিধার জন্য সিন্ডিকেট তৈরি করা, মানুষকে জিম্মি করার জন্য সিন্ডিকেট তৈরি করে অধিক মুনাফা নেওয়া, এই অভ্যাসগুলো তো আমাদের। এই অভ্যাসগুলো থেকে আমরা যেদিন বেরোতে পারবো সিস্টেমগুলো অল্প পরিবর্তন হয়ে যাবে। আপনারা সবসময় বলেন সরকারের সঙ্গে সাধারণ মানুষের একটা ব্রিজ তৈরি করছেন, সেখানে আমরা দেখছি বিগত 5 তারিখের পর থেকে বিভিন্ন সময় পদত্যাগ আন্দোলন কর্মসূচি হচ্ছে এবং জোরপূর্বক পদত্যাগ করানোর চেষ্টা করছে, এবং সেখানে সমন্বয়করা কি ভূমিকা পালন করছে এবং যারা এখন দাবি উত্থাপন করছে, রাজপথে নামার আলটিমেটাম দিচ্ছে বা বিভিন্নভাবে
উপেক্ষা করছে এবং আজকেও আমরা শুনছি বিএসটিআইতে 2 জন সমন্বয়ক যাওয়ার কথা, পরে আবার শুনলাম স্থগিত করতে যায়নি, এই ধরনের কথাও আসছে। সেই প্রেক্ষাপটে আপনারা সরকারের কাছে যাদের বৈষম্যগুলো রয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে, সেই জায়গাতে কি উদ্যোগ নেবেন এবং তাদেরকে কি আশ্বস্ত করবেন সরকার এবং যারা দাবি আন্দোলন করছে তাদের প্রতি আপনাদের বার্তাটা? আপনার প্রশ্ন অনেকগুলো ডাইমেনশন আছে, সময় না, এই জন্য একসাথে করতে ভাই। অনেকগুলো ডাইমেনশন আছে। প্রথম বিষয় হচ্ছে কি, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রভু চলে গিয়েছে, রাস্তাঘাট এখন যায়, প্রভু কিন্তু থাকে একজন, কিন্তু গত 16 বছরে এত লক্ষ কোটি দাস উৎপাদন করেছে, এখন আমাদের যুদ্ধটা কিন্তু দাসদের বিরুদ্ধে। এবং আপনাকে মাথায় রাখতে হবে, গত 16 বছরে বাংলাদেশ শুধু একটা প্রতিষ্ঠানের ঠিক ছিল, আর অন্য কোনো প্রতিষ্ঠানের ঠিক ছিল না, এবং সেটা শুধুমাত্র গণভবন। এখন আমাদেরকে গণভবন ছাড়া অন্যান্য যত প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে আমাদের রিএক্টিভেট করতে হচ্ছে, এবং সেটার জন্য সময় লাগবে, এবং আমরা জনগণের ভাষাটাকে রূপান্তর করছি এবং সেটা করতে থাকবো, এবং সেটা সময় লাগবে। ভাই কেউ নিবে না ভাই। আমি আছে আমি কি একা তারাই দিই ভাই ভাই বাতাই না আছে রেখে আসতে রে ভাই। সব ছুঁড়ে ফেলবেন। কেমন আছে আমার তো পাবো লালু ঘন্টা এলো না, ছবি ছবি এটাকে যাও যাও যাও। পাইছে अरे पा दिए चैनल হ্যাঁ ব্যাস ব্যাস আয় বস আসো। আমার ক্লিপ কই ভাই ক্লিপটা দিয়ে যান মানুষের আল্লাহ কিভাবে থাকে। ব্যাগটা স্টেজে উঠে গেছে আমি হচ্ছি পল্লব, আমি হচ্ছি আপনার ইন্টারন্যাশনাল টাইগার টিচার।
সমন্বয় পরিচয় আমাকে ডাকাতি করে দিনের বেলা দুপুরবেলা পুলিশ কোনো হেল্প করতেছে না, কারণ তারা সমন্বয় পরিচয় দিচ্ছে, আমি কোনো হেল্প করতেছে না। আমরা কই যাবো? বাসাকাল 3টা মহিলা ছিল, আমার বাড়ি দেখি আর 4টা বাচ্চা ছিল, কী করে? ভেঙে ঢুকছে, এই দেখেন গেট ভেঙে ঢুকছে দিনের বেলা। আমার বাইরে ঝামেলা আছে এবং করে আমার চলতেছে চিনছেন কারণ একদম ফুটে ঢুকছে ওরা এখন তো অনেক সময় লাগে, আমি আমার রাস্তায় ভাবতে বের হয়েছি, যখন বের করতে পারে নাই সামনে তাদের কি মামলা চলছে সম্পূর্ণ আমার সিদ্ধান্তগুলো দিয়ে জায়গায় গ্রুপে দিয়ে দিলে ওরা সবাই এখন টাকা লাগছে ওটা গ্রুপে দিয়ে দিলে আজকে ঝামেলা